হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান শোভন। আজকে আমরা সিএসসি 101 এবং 103 এর 31 আগস্টের যেই ল্যাব ক্লাসটি হওয়ার কথা ছিল, সেই ল্যাব ক্লাসটি গ্রো থ্রু করব। আমাদের ল্যাব টপিকটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু এক্সেল। শুরুতে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ মাইক্রোসফট এক্সেল। সো মাইক্রোসফট এক্সেল ইজ এ স্প্রেডশিট প্রোগ্রাম ডেভেলপ বাই মাইক্রোসফট, এবং এই সফটওয়্যারটি ব্যবহার করা হয় ডেটা অর্গানাইজেশনের জন্য, ক্যালকুলেশনের জন্য এবং অ্যানালাইসিসের জন্য। এর কিছু চমকপ্রদ ফিচার্স রয়েছে, যেমন ফর্মুলাস তৈরি করা, ডেটা ফিল্টারেশন করা, সর্টিং করা, ফরম্যাটিং করা, যা আমরা একে একে দেখব। এবং এটি বহুবিধ কাজে ব্যবহার করা হয়, ফিনান্সিয়াল অ্যানালিসিস করার জন্য, ডেটা ম্যানেজমেন্ট করার জন্য, রিপোর্টিং করার জন্য, ইভেন আমরা যে গ্রেড শিট চেক করি সেটার জন্য, অনেক কাজের জন্য আমাদের এই মাইক্রোসফট এক্সেল হেল্প করে থাকে। ওকে, শুরুতেই আমাদেরকে আমাদের কম্পিউটারে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে, এবং ভার্সন ভেদে এই সফটওয়্যারটি দেখতে ডিফারেন্ট হতে পারে। আমার কাছে যে মাইক্রোসফট এক্সেল ভার্সন রয়েছে তার হোম পেজটি দেখতে এরকম। এক্ষেত্রে আমরা প্রিভিয়াসলি কোন কোন এক্সেল শিট ব্যবহার করেছি তার লিস্ট দেখতে পাচ্ছি, এবং উপরে বিভিন্ন টেমপ্লেট আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো আমি একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক সিলেক্ট করে নিলাম, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক চলে এসেছে। এবং প্রথম উইন্ডোতে আমাদের কাছে যা এসেছে তার কিছু কমন টার্মিনোলজিস রয়েছে, সেগুলোকে আমরা এক নজরে দেখে নিচ্ছি। যেমন হোমের উপরের অংশটুকুকে এটাকে বলা হয় রিবন, এবং আমাদের টপে এবং লেফট সাইডে আমরা দুই ধরনের মার্জিনিং দেখতে পাচ্ছি। একটি হচ্ছে ABCD করে লেখা, এটাকে আমরা বলি কলাম বার, এবং লেফট সাইডে 1 2 3 4 নাম্বারিং করা, সেটাকে আমরা বলতে পারি রো বার। এবং নিচে আরেকটি বার রয়েছে, সেটাকে আমরা বলি স্ট্যাটাস বার। এছাড়া আমাদের কিছু টার্মিনোলজিস রয়েছে, যেমন আমরা ফর্মুলাস লিখতে পারি আমাদের ফর্মুলা বক্সের মধ্যে, এবং কোনো একটা সেলকে সিলেক্ট করলে আমরা সেই সেলটির নেম বক্সের মধ্যে সেই সেলটির ডিটেলস দেখতে পারি। যেমন যদি আমি যদি এফের 33 নম্বর সেলটাকে সিলেক্ট করতাম, তাহলে এখানে শো করতো F33। ওকে, আমরা যদি এটাকে একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো যে আমি যদি এখন এটাকে সিলেক্ট করি, তাহলে এটা বলছে F4। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের F কলামে রয়েছে এবং চতুর্থ রোতে রয়েছে। আচ্ছা, রো আর কলাম তো আমরা জানি। রো হচ্ছে, যেমন এটা একটা রো, 1 পুরোটা একটা রো, 2 3 4, এভাবে যদি আমরা নিচে যাই প্রত্যেকটা একটা রো, এবং কলাম হচ্ছে ABCDE। সো F4 মানে হচ্ছে F কলামের 4th রোতে। এই কারণে আমাদের নেম বক্সে আমরা F4 দেখতে পাচ্ছি। এবং এই যে প্রত্যেকটা বক্স, ছোটো ছোটো বক্স আমরা দেখছি, এটাকে আমরা বলবো এক একটা সেল। একটা সেলের এরকম একটা রো নাম্বার থাকবে, এবং একটা কলাম নাম্বার থাকবে। ওকে, সো সেল সম্পর্কে যদি আমরা দেখি, হোয়াট ইজ আ সেল? ইন এক্সেল, আ সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ ওয়ার্কশিট ওয়্যার ইউ ক্যান ইন্টার ডেটা। আমাদের সেলের মধ্যে আমরা ডেটা ইনসার্ট করতে পারবো। ওকে, সো প্রত্যেকটা সেলের একটা ইউনিক অ্যাড্রেস থাকবে, কারণ প্রত্যেকটা সেলের একটা রো নাম্বার থাকবে এবং একটা কলাম নাম্বার থাকবে, সুতরাং এটা একটা ইউনিক অ্যাড্রেস তৈরি হবে। সো আমরা যদি দেখি, আমরা যদি কোনো একটা সেলে কোনো একটা নাম্বারকে ইনসার্ট করি, কোনো একটা ডেটা, সাপোজ আমি এই সেলের মধ্যে 10 দিলাম, তার মানে হচ্ছে C4, মানে সি কলামের 4th রোতে আমরা 10 ইনসার্ট করেছি, তাই না? এখন এভাবে আমরা যদি এখানে আবার 20 ইনসার্ট করি, তাহলে আমরা কি পাচ্ছি? C4-এ 10 ভ্যালু রয়েছে, C5-এ 20 ভ্যালু রয়েছে। এভাবে আমরা প্রত্যেকটা সেলকে ইউনিকলি অ্যাড্রেস করতে পারি, ওর মধ্যে ডেটা ইনসার্ট করতে পারি। আর এই যে পুরো ফাইল, এইটাকে আমরা বলছি একটা ওয়ার্কবুক, এবং তার একটা পার্টিকুলার শিট যেহেতু ইউজ করতেছি, এটা হচ্ছে আমাদের ওয়ার্কশিট। এবং আমরা চাইলে মাল্টিপল ওয়ার্কশিট ব্যবহার করতে পারি। যেমন এখানে শিট 1 আছে, আমি চাইলে এখানে শিট 2 তৈরি করতে পারি, শিট 3 তৈরি করতে পারি। সো শিট 1কে আমি আবার রিনেমও করতে পারি। এখানে আমি যদি রাইট ক্লিক করি, এখান থেকে আমাদের রিনেমের অপশন আসে, সেখান থেকে আমরা এটার নাম কিছু দিতে পারি। যেমন এটার নাম যদি আমি দিই, দিস ইজ হচ্ছে র্যান্ডম, তাহলে এটা হচ্ছে যে আমাদের র্যান্ডম শিট। এছাড়াও শিট 2 রয়েছে, শিট 3 রয়েছে, এভাবে আমরা যত ইচ্ছা এখান থেকে শিট অ্যাড করতে পারি আমাদের স্ট্যাটাস বার থেকে। ওকে, তাহলে এবার আমরা দেখি সেল ব্যবহার করে আমরা কিভাবে ডেটা ইনসার্ট করতে পারি, এছাড়া সেলে কিভাবে আমরা শিফটিং করতে পারি। সো সাপোজ আমাদের কাছে কিছু ভ্যালু রয়েছে, আমরা এখানে বসাই 10 20 30। সো আমরা C3 C4 এবং C5-এ 3টা ভ্যালু বসিয়েছি।
সাপোজ এটা 30-এর বদলে আমি 40 নিয়ে নিয়েছি। এখন আমার মনে হলো এখানে আরও ভ্যালু থাকলো, আমার মনে হলো যে 40-এর আগে 30 বসানো দরকার। আমি কি করতে পারি, এই কলামে আমার 30 বসানো দরকার, এরপরে 40 হওয়া দরকার। তখন আমি কী করতে পারি, আমি হচ্ছে এই C5-এ ক্লিক করে যদি রাইট ক্লিক করি, এখান থেকে আমি দেখতে পারবো ইনসার্ট একটা অপশান রয়েছে। এখান থেকে আমরা শিফটিং এবং হচ্ছে ইনসারশন করতে পারি। যেমন আমি যদি দিই ইন্টার রো ইনসার্ট করতে চাই, তাহলে 40 নিচে চলে যাবে এবং এখানে একটা নতুন রো তৈরি হবে। কীরকম, আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি। সো 40 নিচে চলে আসলো, একটা নতুন রো এখানে অ্যাড হয়ে গেল। তখন সেখানে আমরা আমাদের 30 ভ্যালুটাকে বসাতে পারি। এছাড়াও আমরা কি করতে পারি, শিফটিং করতে পারি। সাপোজ 20 এই ভ্যালুটা এখানে আছে, আমি এটাকে চাচ্ছি হচ্ছে ডি ঘরে, আমাদের D4-এ দরকার। তাহলে আমি কি করতে পারি, এটাকে রাইট ক্লিক করতে পারি, আবার আমি ইনসার্টে গিয়ে এটাকে আমি করলাম যে আমাদের শিফট করতে পারি, যে শিফট সেল রাইট, তাহলে আমাদের 20 পরের ঘরে চলে গেল। আমি এটাকে একটু জুম ইন করে নিচ্ছি যাতে আমরা ভালো মতো দেখতে পারি। ওকে, এভাবে আমরা ইনসারশন এবং শিফটিং করতে পারি যে কোনো একটা সেলকে। ওকে, এরপরে আমরা একটু দেখি যে ফর্মুলা কীভাবে ইউজ করতে হয়। এই যে আমরা ইউনিকলি আমাদের সেলগুলোকে অ্যাড্রেস করলাম, এর সাহায্যে আমরা এখন ফর্মুলা ব্যবহার করতে পারবো। কিভাবে, চলুন আমরা এখন দেখি সেটা। তো আমি 20টাকে আবার এখানে নিয়ে আসছি, সো 20, অ্যান্ড আমি এটাকে মুছে দিচ্ছি। সো আমি চাচ্ছি যে এই C3 থেকে C6-এর যে ভ্যালুগুলো আছে, এই প্রত্যেকটা যোগ হয়ে আমাদের এই ঘরে থাকুক, এবং এখানে আমরা যাই বসাই না কেন ডাইনামিকলি এখানে এটা আপডেট হয়ে যায়। তো সেটার জন্য আমরা কী করতে পারি, আমরা আমাদের ফর্মুলা ইউজ করতে পারি। ফর্মুলা ইউজ করতে গেলে আমাদেরকে কী করতে হবে, ফর্মুলা ইউজের জন্য আমাদেরকে প্রথমে একটা ইকুয়াল সাইন দিতে হবে। এরপরে কোন কোন কলাম আমি যোগ করতে চাই সেটা আমি এখানে দিয়ে দেবো। সাপোজ আমি হচ্ছে যে C3, এখানে যদি আমি ক্লিক করি তাহলে ফর্মুলা বক্সে C3 চলে আসবে, যেমন C3 চলে আসলো। এটার সাথে আমি যোগ করতে চাই আমাদের C4-কে, তারপরে আমি যোগ করতে চাই C5-কে, তারপরে আমি যোগ করতে চাই C6-কে। এই পুরোটা যোগ করে আমি যদি এখন এখানে ইন্টার দিই, তাহলে এদের যোগফলটা আমার এখানে চলে আসবে। 10, 20, 30 হচ্ছে 60 এবং 40-এ মিলে 100 হয়ে গেছে। এখন যদি আমি এই ভ্যালুটা চেঞ্জ করি, তাহলে এটা কিন্তু অটোমেটিকলি আপডেট হয়ে যাবে, কারণ এটা একটা ফর্মুলাতে আছে। এই সেলগুলোতে যেই ভ্যালু আছে সেই ভ্যালু অনুযায়ী এটা আপডেট হবে। যেমন এটাকে যদি আমি এখন 20 করে যাই, তাহলে এটা কী হবে, 110 হওয়া উচিত। আমি যদি এটা 20 করে সেভ করি, এটার সাথে সাথে 110 হয়ে গেল। ওকে, এভাবে আমরা হচ্ছে আমাদের ফর্মুলাগুলোকে ইউজ করতে পারি। আমরা সামনে ফর্মুলা চ্যাপ্টারে আরও ফর্মুলার বিস্তারিত জানব। এরপর আমরা দেখব অ্যারিথমেটিক অপারেশন। এক্সেলেও ঠিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো আমরা অ্যারিথমেটিক অপারেশন ব্যবহার করতে পারি। অ্যারিথমেটিক অপারেশনগুলো কী কী, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এক্সপোনেন্ট বের করা বা পার্সেন্টেজ বের করা, আমরা আমাদের পাইথনে এগুলো দেখেছিলাম। এখানেও আমরা সিমিলারভাবেই ব্যবহার করতে পারি, কিন্তু এখানে কিছু সিম্বলের ডিফারেন্স রয়েছে। যেমন এক্সপোনেন্ট ইউজ করার জন্য আমরা এখানে এই সিম্বলটা ব্যবহার করি, এবং পার্সেন্টেজের জন্য আমরা শেষে পার্সেন্টেজ অ্যাড করে দিতে পারি। এতে এটা কী করবে, এই যে সংখ্যাকে আমরা পার্সেন্টেজ করব তাকে 100 দ্বারা ভাগ করে দিবে। আচ্ছা, এটা কীভাবে হয় আমরা একটু চেক করে দেখি। সাপোজ আমার হচ্ছে যে আমি বের করতে চাই 2 যোগ 3 কত হতে হয়। সো আমি 2 যোগ 3 করে যদি ইন্টার দিয়ে দিই, আমরা কিন্তু 5 পেয়ে যাচ্ছি। কিভাবে করছি, কারণ যোগ অ্যারিথমেটিক সিম্বলটা ব্যবহার করেছিলাম তাই। এখন যদি আমি এটার এক্সপোনেন্ট দেখতে চাই, যে 2 এক্সপোনেন্ট 3 মানে 2 টু দি পাওয়ার 3 কী হবে, তাহলে 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8। এখন আমরা যদি আমাদের গুণভাগ দেখতে চাই, একইভাবে দেখতে পারবো। আমি যদি এখন এটার পার্সেন্টেজ দেখতে চাই, যদি 5% কী হবে, সো 5-এর পরে আমি যদি পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিই, তাহলে কিন্তু 0.05 চলে আসছে। এবং এটাকে যদি আমি পার্সেন্টেজ আকারেই দেখতে চাই, তাহলে আমরা কি করতে পারবো, আমি যদি এখানে 5% দিই, এটাকে যদি পার্সেন্টেজ আকারেই দেখতে চাই, তাহলে আমরা এখান থেকে অপশনে গিয়ে এটাকে আমরা পার্সেন্টেজ সিলেক্ট করে দিতে পারবো। তাহলে এটা 5.00% শো করবে। ওকে, এরপরে এছাড়াও এখানে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পাচ্ছি যে অ্যারিথমেটিক অপারেশনগুলো কীভাবে কাজ করে। ডিভিশন, পার্সেন্টেজ, এক্সপোনেন্ট সবগুলোই আমরা এখানে একে একে দেখতে পাচ্ছি। ওকে, এরপরে আমরা আসি রেঞ্জ। এক্সেলে আমরা শুধুমাত্র একটা সিঙ্গেল সেল নিয়েই যে কাজ করতে পারি তা না, আমরা কিছু কালেকশন অফ সেলের উপরেও কাজ করতে পারি। সো রেঞ্জ বলতে বোঝায়
রেঞ্জ ইন এক্সেল রেফার্স টু এ গ্রুপ অফ সিলেক্টেড সেলস। কিছু সেলকে একসাথে সিলেক্ট করে তার উপরে আমরা কোনো একটা অপারেশন চালাতে পারি, এবং সেটা যে আমাদেরকে একসাথেই সেলগুলোকে থাকতে হবে এমন না, সেটা ডিফারেন্ট প্লেসেও থাকতে পারে, সেটা আমরা দেখব। এবং সেটাকে আমরা কিভাবে বলতে পারবো, যে সাপোজ আমি যদি একটা সিঙ্গেল কলামের মধ্যে প্রথম রো থেকে 5 রো পর্যন্ত সিলেক্ট করতে চাই, আমরা কিভাবে করতে পারি, আমরা এরকম কোলন দিয়ে সেটাকে করতে পারি। যদি আমরা এটা একটু এক্সাম্পল দিয়ে দেখি, সাপোজ আমার এখানে নাম্বার রয়েছে, আমি এটা একটু জুম ইন করে দিচ্ছি, আর আগের জিনিসগুলো আমি একটু মুছে দিচ্ছি। তো 1 2 3 4 5, ওকে। এই যে এখন আমি একটা সেল সিলেক্ট করেছি, আমি কিন্তু চাইলে সবগুলো সেলই সিলেক্ট করতে পারি। কীভাবে পারি, আমি যদি এটাকে ড্র্যাগ করতে থাকি, মানে সিলেক্ট করা অবস্থাতেই আরও যেতে থাকি, তাহলে এগুলোও সিলেক্ট হয়ে যাবে। আমরা কি করলাম, আমরা মাল্টিপল সেল একসাথে সিলেক্ট করলাম B4 থেকে B8কে। তাহলে আমি যদি নিচে কোথাও লিখি যে B4 থেকে B8, তাহলে কিন্তু আমরা পুরো সেলটাকে দেখতে পাচ্ছি। তাহলে B4 থেকে B8 কপি হয়ে এখানে আবার পেস্ট হয়ে গেল। এভাবে আমরা কি করতে পারি, একটা রেঞ্জ ধরে সেই রেঞ্জটা ব্যবহার করতে পারি। এর জন্য আমাদেরকে কি করতে হয়েছে, আমাদের একটা কোলন ব্যবহার করতে হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত, ওকে। এবং এটা যে কন্টিনিউয়াস হতে হবে এরকম না, আমরা এরকম ডিফারেন্ট দূরের সেলগুলোকেও সিলেক্ট করতে পারি। সেটার জন্য আমরা যদি ম্যাক ইউজ করি, CMD ক্লিক করে সিলেক্ট করতে হবে, আর অথবা যদি আমরা উইন্ডোজে ব্যবহার করি তাহলে কন্ট্রোল কি চেপে রেখে এটাকে করতে হবে, ওকে। এবার আমরা একটা জিনিস দেখি, খুব মজার এবং খুব সহজ, এতে করে আমাদের কাজ একটু সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে যে সাপোজ আমি 1 থেকে 10 পর্যন্ত লিখতে চাই, 1 2, এরপর এভাবে কলামের জন্য 1 থেকে 10 পর্যন্ত লিখতে চাই। তাহলে কি আমি 1 থেকে 10 এভাবে লিখতে থাকবো, বা যদি 100 পর্যন্ত লিখতে চাই লিখতে থাকবো? না, রেঞ্জে এখানে একটা সুবিধা রয়েছে, যে আমি যদি সাপোজ এই 3টা অলরেডি আমি লিখে ফেলেছি, এই কর্নারে রাইট কর্নারে যদি আমি আমার মাউস নিয়ে যাই, আমি দেখবো একটা প্লাস বাটন। এটাকে ক্লিক করে আমি যত পর্যন্ত শো করাতে চাই, সাপোজ আমি 1 থেকে 10 করাতে চাই, আমি 10 ঘর যেয়ে যদি এটাকে ছেড়ে দিই, তাহলে আমরা দেখতে পারবো 1 2 3 4 5 6 7 8 9 10 চলে এসেছে। এটা কীভাবে হচ্ছে, একটা প্যাটার্নের মধ্যে গিয়েছে, বিকজ আমি 1 ছিল, তারপর 2 হয়েছে, মানে 1 করে বেড়েছে। তাহলে এরকম যদি হতো প্যাটার্নটা 2 4 তারপর 6, সাপোজ এটাকে আমি 6 দিই, ওকে। এইবার এটাকে যদি আমি আগাই, তাহলে এটা কি হবে, এটা তখন 2 ঘর করে পারবে, কারণ ও একটা সিঙ্গেল প্যাটার্ন অনুযায়ী এটাকে আগাচ্ছে। তো এভাবে আমরা কি করতে পারবো, আমরা যদি কোথাও দেখি যে আমাদেরকে কোনো একটা সিমিলার অর্ডারে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সেলে চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা কি করতে পারবো, এভাবে ডাইনামিকভাবে ব্যবহার করতে পারবো, ওকে। এখানেও এক্সাম্পলে দেখতে পাচ্ছি 2 আর 4, 1 সেকেন্ড, সেখান থেকে আমরা এটাকে বাড়িয়ে 2 4 6 8 10 12 14 পর্যন্ত করতে পেরেছি, ওকে। এবার এই রেঞ্জকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভও করতে পারবো। কীভাবে করতে হবে, জাস্ট রাইটে মাউস নিয়ে গেলে এরকম একটা হ্যান্ড বাটন আসবে, তখন আমরা আইকনটাকে চেঞ্জ করতে পারবো। কীভাবে, সাপোজ আমি এটাকে এই সি কলাম থেকে ডি কলামে নিতে চাই, তাহলে কী করবো, এখানে নিয়ে গেলে একটা এরকম বাটন আসছে, আমি ক্লিক করে ধরে আছি, ধরে থেকে যদি আমি এখন এটাকে চেঞ্জ করে ডিতে নিয়ে পেস্ট করে দিই, তাহলে এটা ডি ব্লকে চলে আসলো, ডি কলামে চলে আসলো। এভাবে আমরা কি করতে পারবো, কলাম সুইচ করতে পারবো, শিফট করতে পারবো, ওকে। এরপরে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকে আসি, সেটা হচ্ছে ফর্মুলা। অলরেডি আমরা ফর্মুলা দেখেছি, আমাদের মনে আছে নিশ্চয়ই। ফর্মুলা ব্যবহারের জন্য প্রথমে কি করতে হয়, ইকুয়াল সাইন দিতে হয়, তারপরে ফর্মুলাগুলোকে লিখতে হয়। তো ফর্মুলার যদি ডেফিনেশনে আসি, তাহলে আ ফর্মুলা ইন এক্সেল ইজ আ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দ্যাট পারফর্মস ক্যালকুলেশন অন দ্য ডেটা ইন সেলস। সো পুরো কথাটাকে যদি আমরা বোঝা ট্রাই করি, একটা সেলের মধ্যে কোনো একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যদি আমরা পারফর্ম করতে চাই, আমাদের ফর্মুলার প্রয়োজন হবে, এবং এটা শুরু হয় কিভাবে, ইকুয়াল সাইন দিয়ে। এবং ফর্মুলা অনেক টাইপের হতে পারে, ইউজার ডিফাইন্ড হতে পারে, বিল্ড ইন ফর্মুলা হতে পারে। এবং ফর্মুলা যে একবার লিখলে একটা সেলেই কাজ করবে এরকম না, ফর্মুলা ডাইনামিকলি চেঞ্জ করা যায়। ফর্মুলার কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলোকে যদি আমরা দেখি, যে ফর্মুলা ইকুয়াল সাইন দিয়ে শুরু হয়,
এরপরে হচ্ছে যে ফর্মুলার মধ্যে আমাদেরকে ডাইরেক্ট ভ্যালু দিতে হবে এরকম না, আমরা আমাদের সেলের আইডেন্টিফায়ার দিয়েও ফর্মুলা ব্যবহার করতে পারি। যেমন A1, এটা দ্বারা A1 সেলের ভ্যালুটা ফর্মুলাতে ইনসার্ট হবে। ওকে, এর ফর্মুলার মধ্যে আমরা ডিফারেন্ট আমাদের অ্যারিথমেটিক অপারেশন ব্যবহার করতে পারবো, এবং ফর্মুলার মধ্যে কিছু বিল্ট ইন ফাংশনস রয়েছে, সেটা আমরা সামনে দেখব কীভাবে সেগুলো ব্যবহার করা যায়, এবং ফর্মুলা অটোমেটিকলি আপডেট হয়। আমাদের মনে আছে প্রথম যে এক্সাম্পলটা দেখেছিলাম, যখন আমরা আমাদের সেলের ভ্যালু চেঞ্জ করছিলাম, আমাদের সামের ভ্যালুটাও চেঞ্জ হচ্ছিল। কীভাবে সেটা হচ্ছিল? কারণ ফর্মুলা ডাইনামিকভাবে সেলের ভ্যালুগুলোকে বারবার যখনই চেঞ্জ হচ্ছে তখনই রেফারেন্স করে নিয়ে নিচ্ছে। ঠিক আছে। সো এবং আমরা ফর্মুলা, একটা সিঙ্গেল ফর্মুলা একটা সেল থেকে আরেকটা সেলে কপি করেও নিতে পারবো। আচ্ছা, জিনিসটা কীভাবে হয় আমরা এবার একটু প্র্যাকটিস করে দেখি। যদি আমাদের ইয়েতে যাই, এই সব জিনিসগুলোকে আমি যদি মুছে দেই, সাপোজ এইখানে আমাদের একটা ভ্যালু আছে 10, এইখানে একটা ভ্যালু আছে আমাদের 20। ওকে, আমি যাই ডি এর মধ্যে 10 আর 20-এর ভ্যালুটা যোগ হয়ে আসুক। ফর্মুলা বানানোর জন্য আমরা কি করব? এখানে একটা ইকুয়াল সাইন দিব, এবং সাথে সাথে দেখতে পারবো ফর্মুলা বক্সেও কিন্তু আসছে। এখানে চাইলে কিন্তু আমরা এখানেও লিখতে পারবো। তো আমি যদি এখানে লিখি যে আমি চাই A1 সেলের যেই ভ্যালু থাকবে এবং B1 সেলের যে ভ্যালু থাকবে ওরা যোগ হয়ে D1-এ আসবে, তাহলে আমি কি বলতে পারি? এখানে আসবে A1 প্লাস B1। আমরা ম্যানুয়ালি না লিখে এখানে সিলেক্ট করলেও কিন্তু আসতো, বাট আমি জাস্ট লিখে দেখাচ্ছি। যদি আমি এটাকে ইন্টার দিই তাহলে কিন্তু আমরা এখানে 30 পেয়ে গিয়েছি, তাই না? এখন তাহলে আমি 30টা পেলাম কিভাবে? A1 আর B1 যোগ করে এখানে 30 আসলো। এখন এটাকে চেঞ্জ করে যদি এটাকে আমি 30 বানিয়ে দিই তাহলে এটা কিন্তু ডাইনামিকলি চেঞ্জ হয়ে যাবে। ওকে, এবং ফর্মুলা কিন্তু আমরা একই জিনিস একাধিক জায়গায় ব্যবহার করতে পারবো। কীভাবে সেটা আমি দেখাচ্ছি। সাপোজ এখানে 10 20 থাকলো, এখানে আমি 20 30 দিলাম। এরপরে এই দুই সেলকে আমি আস্তে আস্তে বাড়ালাম, তাহলে কি হবে? এটা যেহেতু 10 20 ছিল, 10 20 30 40 করে 90 পর্যন্ত গেল, এটা 20 থেকে শুরু হয়ে 100 পর্যন্ত গেল। এইবার এই যে এখানে আমরা যোগ করেছিলাম A1 এর সাথে B1 এর, এইটাকে যদি আমি বাড়াই তাহলে এখন কি হবে? এখন তাহলে ফর্মুলাগুলো প্রতি লাইনের জন্য চেঞ্জ হচ্ছে। এখানে ছিল A1 এর সাথে B1, এটার জন্য কি হবে? A2 এর সাথে B2, এটা হচ্ছে A3 এর সাথে B3। এভাবে প্রত্যেকটা সেল যোগ হচ্ছে এবং তার ডি ব্লগে, মানে প্রত্যেকটা রো তার ডি ব্লগে তার সামটাকে রাখতেছে। রাইট? আমরা বুঝতে পারছি এটার জন্য তাহলে কি আছে? এটার জন্য যে ফর্মুলাটা আমরা পাচ্ছি এটা হচ্ছে A9 প্লাস B9। এটা কিন্তু আমরা ম্যানুয়ালি লিখিনি, এটা ডাইনামিকলি এখানে অ্যাসাইন হয়েছে। এভাবে আমরা ফর্মুলা ব্যবহার করতে পারি। এরপর আমরা দেখব অপারেটর প্রিসিডেন্স ইন এক্সেল। এক্সেলের মধ্যে আমরা যখন কোনো ইকুয়েশন লিখব, যখন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ লিখব, তার একটা প্রিসিডেন্স আছে যে কোনটা আগে কাজ করবে, কোনটা তারপর কাজ করবে। যেমন সবার আগে আমাদের প্যারেন্থেসিসের কাজ হবে, তারপর এক্সপোনেন্টের, তারপর মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন লেফট থেকে রাইটে, অ্যাডিশন এবং সাবট্রাকশন। এটাকে আমরা ছোট করে পেমডাস বলতে পারি। প্যারেন্থেসিস, এক্সপোনেনশিয়াল, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। ওকে, এটার একটা এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে আমাদের এ কলামের মধ্যে 2 2 1 আছে। এইটাকে যদি আমি A1 এর সাথে গুণ করি A2 প্লাস A3, কিন্তু এটাকে যদি আমি একটা ব্র্যাকেটে রাখি, তার মানে ব্র্যাকেটের কাজটা আগে হবে, এই দুটো আগে যোগ হবে, তারপর এই যোগফলের সাথে A1 এর ভ্যালুটা গুণ হবে, তার মানে 2 আর 1 যোগ হয়ে 3 হবে এবং 3-এর সাথে 2 গুণ হয়ে 6 হবে। এবার সেম জিনিসটা যদি আমি এখানে করি, কিন্তু যদি আমি প্যারেন্থেসিসটা না দিতাম তাহলে আগে কি হবে? গুণের কাজটা হবে। সো A1 আর A2 মানে 2 2 4 হলো, তার সাথে 1 যোগ হয়ে যাবে, উত্তর হবে 5। তার মানে এইটা আর এটা সমান না। এভাবে আমরা অপারেটর প্রিসিডেন্স সম্পর্কে বুঝতে পারি। ওকে, এরপরে আমরা আসি এই ফর্মুলাসের একটা বিশেষ অংশ, সেটা হচ্ছে ফাংশনস। সো ফাংশনস কি? Functions, Excel functions are pre-built formulas that perform specific calculation for operations on data. ওকে, সো আমরা যে ফর্মুলাগুলো ব্যবহার করেছি, এই ফর্মুলাগুলো আমরা কী করেছি? নিজেরাই লিখেছি ইকুয়েশনটা কেমন হবে। বাট ফাংশনের ক্ষেত্রে আমরা কী করতে পারি? ফাংশনের মধ্যে আমরা একটা ফাংশন নেম দিয়ে দিতে পারি এবং ওই ফাংশনটা তার বিহেভিয়ার অনুযায়ী কাজ করবে। কিভাবে আমরা এটা দেখছি? ফাংশনস কিন্তু আমরা পিএইচপির পাইথনের মধ্যেও দেখেছিলাম। পাইথনে আমরা দেখেছিলাম কী করতে হয়, একটা ফাংশন নেম দিতে হয়, তার মধ্যে প্যারামিটার পাস করতে হয় বা আর্গুমেন্ট পাস করতে হয় এবং সেই অনুযায়ী আমাদের ফাংশনটা রান করে।
এবং ফাংশনের কিছু বৈশিষ্ট্য যদি আমরা এখানে দেখবো যে ডাইভার্স ফাংশনালিটি, এক্সেল অফার্স হান্ড্রেডস অফ ফাংশনস ফর ভেরিয়াস পারপাস। এই ফাংশনগুলো হচ্ছে প্রি বিল্ড ফর্মুলাস, মানে অলরেডি লেখা আছে, যেমন সাম, তারপর ম্যাক্স, মিন। সামের ক্ষেত্রে কি হবে, আমি যদি সাম ফাংশনের মধ্যে কয়েকটা আমাদের সেলের ভ্যালু দিয়ে দিই, ওই সাম ফাংশন ওই সেলগুলোকে অটোমেটিক যোগ করে ফেলবে, আমাদের প্রত্যেকবার প্লাস দেওয়া লাগবে না। সামটা হচ্ছে ফাংশন নেম এবং ওর আর্গুমেন্টস হিসেবে আমরা যদি সেল নেমগুলোকে পাস করি তাহলে আমাদের সাম ফর্মুলাটা কাজ করবে। এবার এটা লেখার কিছু সিনট্যাক্স আছে। নর্মালি নিয়ম হচ্ছে ফাংশনের নেমটা থাকে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়, এর মধ্যে আমরা হচ্ছে আমাদের আর্গুমেন্টগুলোকে পাস করি। এটা এক বা একাধিক যতগুলো হতে পারে, বিভিন্ন ফাংশনের জন্য বিভিন্নভাবে এটা কাজ করে। আর নেস্টিং, একটা ফাংশনের মধ্যে আমরা আরেকটা ফাংশনকে কল করতে পারি কমপ্লেক্স ক্যালকুলেশন করার জন্য, সেটা আমরা সামনে দেখব। ওকে, সো এই প্রিবিল্ড ফাংশনের আমি যদি একটা এক্সাম্পল দেখতে চাই আমরা কিভাবে করতে পারবো, আমরা প্রথমে আমাদের এক্সেলে চলে যাব। সাপোজ আমি পুরো জিনিসটাকে এখন মুছে দিচ্ছি। সো আমার কাছে 10 আছে, 20 আছে আর 30 আছে। এখন আমি চাই এটার সাম বের করতে হবে, তাহলে আমরা কি করতাম, প্রতিটা যোগ করতাম, তাই না? কিন্তু আমি যদি এখন এটার মধ্যে আমি চাই যে A4 এর মধ্যে এই তিনটার সাম আসবে, কিন্তু ফাংশন ব্যবহার করে, বিল্ট ইন ফাংশন ব্যবহার করে, আমি প্রতিবার লিখবো না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই এফএক্সে যদি আমি ক্লিক করি তাহলে আমরা লেফট সাইডে দেখতে পারবো যে একটা ফাংশন বিল্ডারের সার্চ বার চলে আসছে। এখান থেকে আমরা সামটাকে খুঁজে বের করি, সাম। ওকে, সো আমি এই সাম ফাংশনটাকে এখানে দেখতে পাচ্ছি, এটাকে আমি যদি সিলেক্ট করি সাম এখানে চলে আসলো। এবং ওর মধ্যে কি করলাম, আমরা রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, বললাম যে সাম ফাংশনের আর্গুমেন্ট হিসাবে A1 থেকে A3 পর্যন্ত সেলগুলো আসুক। এরপরে যদি আমি এখন এটাকে ইন্টার দিয়ে দিই তাহলে আমরা দেখতে পারবো 60 চলে আসছে। 60 কীভাবে আসলো, 30 + 10 40, 40 আর 20 60। সো আমরা কিন্তু একটা সাম নামে ফর্মুলা ব্যবহার করেছি, ফাংশন ব্যবহার করছি। এবার আমি যদি চাইতাম যে এটা তিনটার এভারেজ বের করবো, তাহলে কি করতাম, এখানে এসে আবার আমরা এভারেজ সার্চ করতাম, AVERAGE, এভারেজ, এই ফাংশনটা। আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, 1 সেকেন্ড। ওকে, AVERA, এখানে হচ্ছে যে এটা অটো কমপ্লিট করে দেয়। সো আমি এভারেজের মধ্যে যদি যাই, এভারেজ, আচ্ছা এভারেজ ফাংশনটা কীভাবে কাজ করে, আমরা যদি এই ফাংশনটার কী কী প্যারামিটার নিতে পারে এটা যদি দেখতে চাই, আমি এখানে এভারেজে যাই, ক্লিক করি, তাহলে দেখব এই ফাংশনটা লেখার নিয়ম হচ্ছে ফাংশনটাকে লিখতে হবে এবং প্যারামিটার হিসেবে আমাদের সেল নাম্বারগুলোকে দিতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের এই তিনটাকে আমরা নিতে চাই, সো এই তিনটাকে আমরা নিলাম, এদের এভারেজ আমি বের করতে চাই, তাহলে এদের এভারেজ হচ্ছে 20, 10, 20, 30-এর এভারেজ হচ্ছে আমাদের 20। এভাবে আমরা এভারেজ ফাংশনটাকে ব্যবহার করছি। নর্মালি এভারেজ করতে গেলে আমাদের কী করতে হতো, তিনটা নাম্বারকে যোগ করতে হতো, 3 দ্বারা ভাগ করে আমাদের এভারেজ বের করতে হতো। এই পুরো কাজটা এভারেজ ফাংশনটা বিল্ট ইন করে দিচ্ছে, এই কারণেই এটা একটা বিল্ট ইন ফাংশন। এভাবে আরও নানা ফাংশন রয়েছে, আমরা একে একে দেখব। ওকে, এরপরে আমরা চলে যাই হোয়াট ইজ স্ট্রিং অপারেশনস ইন এক্সেল। যেভাবে আমরা নাম্বারকে ম্যানিপুলেশন করলাম, নাম্বারের জন্য অনেক ধরনের কাজ করলাম, একইভাবে স্ট্রিংয়ের জন্য অর্থাৎ ওয়ার্ড বা লেটারের জন্য আমরা এক্সেলে বিভিন্ন বিল্ট ইন ফাংশনস ব্যবহার করতে পারি এবং ওর মধ্যে কিছু স্ট্রিং অপারেশনসও রয়েছে। যদি আমরা একটু দেখি, স্ট্রিং অপারেশনস ইন এক্সেল রেফার টু ফাংশনস অ্যান্ড টেকনিক্স ইউজ টু ম্যানিপুলেট অ্যান্ড অ্যানালাইসিস টেক্সট ডাটা। এটা কি করতে পারে, দিস অপারেশনস অ্যালাউ ইউজার টু ওয়ার্ক উইথ টেক্সট সেটিং স্ট্রিংস ইফেক্টিভলি পারফর্মিং টাস্ক সাচ অ্যাজ কম্বাইনিং টেক্সট। দ্যাট এর মানে হচ্ছে সাপোজ দুইটা সেলে দুইটা ডিফারেন্ট টেক্সট আছে, এই দুইটা টেক্সটকে আমরা একসাথে জোড়া লাগাতে পারবো। এক্সট্রাক্টিং দ্য পার্ট অফ টেক্সট, সাপোজ একটা বড় একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের একটা 2 থেকে 3 ক্যারেক্টার একটা অংশ আমি এক্সট্র্যাক্ট করতে চাচ্ছি, সেটা আমরা করতে পারবো। ফাইন্ডিং অ্যান্ড রিপ্লেসিং ক্যারেক্টার্স এবং অনেক আরও ফাংশন রয়েছে। হেয়ার আর সাম কি পয়েন্টস অ্যাবাউট দ্য স্ট্রিং অপারেশন ইন এক্সেল। সো আমরা যদি এখান থেকে দেখি কনক্যাটেনেশন ফাংশনটা কী করে, 2 বা ততোধিক হচ্ছে সেলের মধ্যে যে টেক্সটগুলোকে থাকে এগুলোকে জোড়া লাগিয়ে নতুন একটা টেক্সট বানায়। টেক্সট এক্সট্রাকশনে কী করবে, টেক্সট এক্সট্রাকশনে ঠিক উল্টা কাজটা হচ্ছে যে স্পেসিফিক একটা পার্ট, একটা ওয়ার্ডের একটা স্পেসিফিক পার্ট আমি এখান থেকে খুঁজে পেতে পারবো।
এবং কেস মডিফিকেশনটা কী হয়? কেস মডিফিকেশনের ক্ষেত্রে আমরা সাপোজ কেস বলতে আমরা কী বুঝি, যে আপার কেস, লোয়ার কেস, ক্যামেল কেস, এই টাইপের, মানে হচ্ছে যে বড় হাতের থাকবে না ছোট হাতের লেখা হবে, এই ধরনের চেঞ্জ আমরা করতে পারি আপার কেস ফাংশন দিয়ে, লোয়ার কেস ফাংশন দিয়ে, প্রপার কেস ফাংশন দিয়ে। সো আমরা যদি সামনে যাই, আমরা দেখতে পারবো এই ফাংশনগুলো কীভাবে ব্যবহার করা হয়। সাপোজ আপার ফাংশনটা কীভাবে ব্যবহার করা হয়, আপারের মধ্যে যদি আমি হ্যালো ওয়ার্ল্ড এই স্ট্রিংটাকে দেই, আপার কী করবে, প্রত্যেকটা ক্যারেক্টারকে বড় হাতের বানিয়ে দেবে। লোয়ারের ক্ষেত্রে কী হবে, লোয়ারের ক্ষেত্রে সবগুলো আবার ছোট হাতের হয়ে যাবে। লেফট কি করে, লেফট হচ্ছে ওয়ার্ডটাকে নেয় এবং কত ঘর পর্যন্ত আমি রাখতে চাই সেটাকে নেয়। সো আমি যদি লেফটের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড 5 দেই, দ্যাট মিন্স ও 5টা লেটার নিবে, 1 2 3 4 5। সুতরাং ও রিটার্ন করেছে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে থেকে হ্যালো এই অংশটুকু রিটার্ন করেছে। আবার রাইটের ক্ষেত্রে কী হবে, উল্টা দিক থেকে আবার সেম কতগুলো ক্যারেক্টার আমরা চাই সেটা দিবে। সাপোজ রাইট থেকে আমি 5টা চাই, তাহলে 1 2 3 4 5, তার মানে WORLD এইটুকু আমাদের রিটার্ন করবে। মিডের ক্ষেত্রে কী করবে, মিডের ক্ষেত্রে আমাদের প্যারামিটার 3টে নেওয়া লাগবে। একটা হচ্ছে যেই স্ট্রিংটাকে আমরা স্ট্রিংয়ের মধ্যে মিড বের করতে চাই সেটা, এবং কোথা থেকে শুরু হবে এবং তারপর কতগুলো ওয়ার্ড থাকবে সেইটা। যেমন ও বলছে যে 7 থেকে শুরু হবে, আমি যাই 1 2 3 4 5, এই স্পেসও কিন্তু একটা, সো 6 7, 7 থেকে শুরু, মানে ডাব্লিউ থেকে শুরু হবে, কতগুলো নিবে, 5টা নিবে, তাহলে 7 থেকে শুরু হলো, এটা হচ্ছে 1 নম্বর, 2 3 4 5, তার মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই ওয়ার্ডটুকু আমাদেরকে রিটার্ন করবে। ওকে, আর কনক্যাট কী করবে, কনক্যাটের মধ্যে যে ফাংশনটা আছে এর মধ্যে আমরা মাল্টিপল স্ট্রিংকে অ্যাড করতে পারবো। এভাবে আমরা কমা দিয়ে দিয়ে যদি অ্যাড করি, এগুলোকে জোড়া লেগে কী হয়ে যাবে, হ্যালো, তারপর একটা স্পেস, তারপর একটা ওয়ার্ড, এভাবে আমরা পুরো সেন্টেন্সটাকে পেয়ে যাব। সো আমরা যদি এই লাস্টেরটাকে একটু নিজেরা করে দেখতে চাই, তাহলে আমরা কি করব, আমরা আমাদের এখানে এক্সেলে যদি যাই, আমি হচ্ছে যে এই পুরো জিনিসটাকে এখন মুছে দিই, করে আবার শুরু থেকে দেখি। সাপোজ আমার কাছে একটা হ্যালো লেখা আছে, স্ট্রিং আছে, এখানে আমাদের ওয়ার্ল্ড লেখাটা আছে, এবং এই ঘরে আমি হ্যালো ওয়ার্ল্ড শো করাতে চাই। তাহলে কি করতে পারবো, আমরা আমাদের কনক্যাট ফাংশনটাকে কল করব, কনক্যাট। ওকে, কনক্যাটের মধ্যে আমরা কোনটাকে নিব, আমরা হচ্ছে A1কে নেব, হ্যালো নেব, তারপরে আমরা যদি কনক্যাট ফাংশনটা কীভাবে কাজ করতে চাই এটা যদি দেখতে চাই, তাহলে আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে কনক্যাট ফাংশনটাতে কমা দিয়ে লিখতে হয়। তাহলে আমরা কমা দিয়েছি, এরপরে আমরা একটা ফাঁকা জায়গা রাখতে চাই, তারপরে আমরা হচ্ছে যে আমাদের B1 মানে এইটাকে দেখাতে চাই। এই পুরো জিনিসটাকে যদি আমি এখন রান করি, তাহলে আমরা কি পেয়ে গেলাম, ডি ঘরে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এখানে যদি আমি এটা চেঞ্জ করে দিই, এই লেখাটাও চেঞ্জ হয়ে যাবে, তাই না? সো আমি হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় যদি দিয়ে দিই হ্যালো এভরিওয়ান, এটা কী হয়ে যাবে, হ্যালো এভরিওয়ান হয়ে যাবে। ওকে, সো এইভাবে আমরা স্ট্রিংয়ের উপরে অনেক ধরনের ম্যানিপুলেশন করতে পারি। ওকে, এখন আমাদের একটা টাস্ক রয়েছে, এটা একটু আপনারা সবাই ভিডিওটা পজ করে নিজে একবার করার ট্রাই করুন। সেটা হচ্ছে, সাপোজ এখানে নামের দুটো অংশ দেওয়া আছে, মেহেদি, হাসান। সাপোজ ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দেওয়া আছে। আমি চাই নামটাকে শো করবে, ফার্স্ট নেমের শুধুমাত্র প্রথম অক্ষরটা বড় হাতের নিবে, তারপর একটা ডট বসাবে, একটা স্পেস দিয়ে লাস্ট নেমটাকে ছোট হাতে লিখবে। এটাকে কিভাবে আমরা করতে পারি, এটা সবাই একটু নিজেরা ট্রাই করে দেখবেন। আমি এখানে সলিউশনটা বলে দিচ্ছি। সলিউশনের জন্য আমি যদি সলিউশনটাতে করতে চাই, চলুন আমরা এটাকে নিজেরাই সলভ করে দেখি এটাকে কীভাবে করা যায়। সো আমি এখানে এটাকে সব কিছু আবার মুছে দিই, আবার লিখি মেহেদি হাসান। সাপোজ আমি এখানে এইচ বড় হাতে রেখেছিলাম, এখানে আমি মেহেদি ছোট হাতেরই রাখলাম, বা সবগুলো আমি ছোট হাতেরই রাখি, সমস্যা নেই। ওকে, সো আমি এই নামটাকে এখন শো করতে চাই, সি ঘরের মধ্যে এম রাখতে হবে আমাদেরকে, এবং এম দিয়ে মেহেদি হাসান এই লেখাটাকে আমি শো করতে চাই। প্রথম কাজ হচ্ছে, আমি যদি এটাকে ভেঙে চিন্তা করি, এই দুটো জোড়া লাগবে, রাইট? মেহেদি হাসান মিলে, ফার্স্ট নেম আর লাস্ট নেম মিলে আমার এই পুরো নামটা হবে, এটাকে জোড়া লাগাতে হবে। জোড়া লাগাতে গেলে আমরা কী করি, কনক্যাটিনেশন ইউজ করি, কনক্যাটিনেট ইউজ করি। এবার আমরা প্রথম যে ওয়ার্ডটা নিচ্ছি সেটার পুরোটা আমরা নিব না। আচ্ছা, আমরা যদি এটাকে লেখা শুরু করি ফার্স্টে, তাহলে ইকুয়াল টু
কনক্যাটিনেট, রাইট, কনক্যাটিনেট করতে চাই। আমরা কী কনক্যাটিনেট করতে চাই? A7কে সাথে আমাদের B7কে, রাইট। এটা যদি আমরা কনক্যাট করি আমরা মেহেদি হাসান পাচ্ছি, বাট আমরা তো এইভাবে চাই না। আমরা কিভাবে চাই? এই যে A7, এই A7টা এইভাবে আসবে না, এই 7টার একটা পার্টিকুলার অংশ আসবে, শুধু প্রথম অক্ষরটা আসবে। প্রথম অক্ষরটা যদি পেতে চাই আমরা কী করতে পারি? লেফট থেকে এক ঘর নিতে পারি না? আমাদের যে লেফট ফাংশনটা আছে এই ফাংশনটা আমরা কি নিতে পারি। সো আমি লেফট ফাংশনটাকে নিলাম। লেফট ফাংশনে কী করতে হয়? স্ট্রিংটা বলতে হয়। তাহলে আমাদের সেই স্ট্রিংটা হচ্ছে A7 এবং কত ঘর পর্যন্ত নিতে চাই সেটা বলতে হয়। তো আমি 1 নিয়ে নিলাম, আমি এক ঘরই দেখাতে চাই, তাই তো, এক ঘর নিয়ে নিলাম। তাহলে এবার আর এরপরে আমরা কি হচ্ছে একটা ডট দেখাতে চাই না? সো ডটের জন্য আমরা কী করতে পারি? আমরা স্ট্রিং নিতে পারি, একটা ডট হবে আর সব শেষে একটা স্পেস হবে, তারপরে হচ্ছে যে আমাদের এই নামটা হবে। তাহলে এম ডট হাসান আমরা পেয়ে গিয়েছি। ওকে, এটাকে যদি আমরা একটু বড় করি, ওকে, সো আমরা আমরা এখান থেকে আমাদের কন্ডিশনটা দেখতে পাচ্ছি। এখন একটাই কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে নো, আমরা এটা চাচ্ছি না এখানে, সো এটা বাদ। একটাই কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে এম, এইটা বড় হাতের হতে হবে, তাই না? বড় করার জন্য আমরা কি করতে পারি? এই যে এই অংশটুকু আমরা নিয়েছি, এটাকে যদি আমরা এখন আপার ফাংশনের মধ্যে রেখে দিই, আপারের কাজ কি করে? যে কোনো একটা টেক্সটকে বড় করে দেয়, রাইট? সো UPPER, এই আপার ফাংশনটার মধ্যে যদি এই লেফট অংশটাকে আমি রেখে দিই, এবার কি হলো? এম ডট হাসান আসলো, রাইট? তাহলে এখন যদি আমি অন্য কোনো নাম লিখি, সাপোজ হ্যারি, POTTER, হ্যারি পটার। ও আচ্ছা, আমাদেরকে আরেকটা কাজ কিন্তু বাকি আছে, পরের অংশটাকে কিন্তু লোয়ার বানাতে হবে, রাইট? সো এই কন্ডিশনের মধ্যে যে B7টা আছে এইটাকে আমরা কি করব? লোয়ার বানিয়ে দেব। সো লোয়ার বানিয়ে দিলাম। ওকে, এবার হ্যারি পটারের জন্য যদি সেম কাজটা করতে চাই তাহলে আমরা কী করবো? এই ফর্মুলাটাকে কপি করে নিয়ে আসবো, জাস্ট এখানে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, ব্যাস H ডট পটার চলে আসলো। এভাবে আমরা কি করলাম? স্ট্রিং ম্যানিপুলেশন করতে পারলাম। এইটা হচ্ছে গিয়ে আমাদের সেই পুরো ফাংশনটা। ওকে, সো এরপরে আমাদের বেসিক ধারণা হয়ে গিয়েছে। আমরা এখন আমাদের ক্লাসের যেই ক্লাস ওয়ার্কগুলো ছিল এগুলোকে দেখার ট্রাই করি এবং এটাকে সলভ করার ট্রাই করি। সো আমি যদি ক্লাস ওয়ার্কে চলে যাই, আমাদের যে ক্লাস ওয়ার্ক রয়েছে, আমাদের 2টি ক্লাস ওয়ার্ক রয়েছে এবং ক্লাস ওয়ার্ক দুটি আমরা এখন করার ট্রাই করব। আমরা যদি ক্লাস ওয়ার্কটা পড়ি, এটা আপনারা নিজেরাও আগে একবার পড়ে নেবেন, আমি এখানে পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে কি বলছে কোয়েশ্চেনটাতে, দ্য টেবিল ইন দ্য অ্যাবভ পিকচার, আমি এটা একটু বড় করে দিই স্ক্রিনে। The table in the above picture represents the sales information for the first 10 days of October 2022 of a computer accessories shop named Computer Tech. Your tasks are create the above table in the Excel workbook, name the sheet as Computer Tech. সো প্রথম কাজ হচ্ছে যে এক্সেলের মধ্যে আমাদেরকে একটা নতুন শিট বানাতে হবে যার নাম হবে কম্পিউটার টেক। চলো আমরা এটাকে লাইন বাই লাইন করার ট্রাই করি। সো আমি হচ্ছে যে আমাদের এক্সেলে আবার চলে যাই, 1 সেকেন্ড জাস্ট। ওকে, সো আমি আগের জিনিসগুলোকে সব মুছে দিচ্ছি, আমাদের আগের জিনিসের প্রয়োজন নেই, ফর্মগুলোকেও দূর করে দিচ্ছি। আমরা সবগুলোকে মুছে দিয়ে আগের শিটগুলোকে আমরা ডিলিট করে দিই, এগুলোর আমাদের প্রয়োজন নেই। সাপোজ আমাদের প্রথম যে শিটটা রয়েছে এটাকেই আমরা ব্যবহার করব। তাহলে আমাদেরকে প্রথমেই বলা হয়েছে যে আমাদের এই শিটটার নাম দিতে হবে কম্পিউটার টেক। তাহলে এই নামটা আমরা আমাদের শিটের নামে দিয়ে দিই। ওকে, তাহলে এখন আমাদের এই শিটের নাম আছে কম্পিউটার টেক। এটা পুরোপুরি এখন একটা ব্ল্যাঙ্ক শিট। এরপরে কি করতে বলেছে আমরা পড়ি, ক্রিয়েট আ সেন্ট্রাল হেডার নেম কম্পিউটার টেক মান্থলি সেল অ্যান্ড বোল্ড ইট। এবং আমাদের একটা হিন্ট দিয়ে দিয়েছে, মার্জ সেলস টু ক্রিয়েট আ সেন্ট্রাল হেডার। সো আমি যদি এক্সাম্পলে দেখি তাহলে আমরা বুঝতে পারবো কী হচ্ছে যে, আচ্ছা এখানে আমাদের এক্সাম্পলে যদিও দেয়নি, বাট এখানে বলেছে যে ক্রিয়েট আ সেন্ট্রাল হেডার নেম কম্পিউটার টেক মান্থলি সেল অ্যান্ড বোল্ড ইট। সো এইটা হচ্ছে আমাদের সেই হেডারের নেমটা হবে এবং এটা একটা সেন্ট্রাল হেডার হবে। ওকে, সেন্ট্রাল হেডার যদি হয়ে থাকে এবং এটাকে আমরা বোল্ড করব, সমস্যা নেই।
কথা হচ্ছে আমাদের কতগুলো কলাম আর রো ব্যবহার হচ্ছে সেটা যদি আমরা একটু কাউন্ট করে নিই, আমাদের কলাম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কলাম। তাহলে আমাদেরকে এখানে কী করতে হবে, 10টা কলাম নিতে হবে। 1 2 3, সো এ থেকে জে পর্যন্ত 10টা হবে। সো আমি হচ্ছে এ থেকে যে সিলেক্ট করলাম, এই পুরোটা একটা সিঙ্গেল সেল হতে হবে। তো আমি এটাকে কী করতে পারবো, আমাদের অপশানে রয়েছে মার্জ অ্যান্ড সেন্টার, এটা যদি করি এই পুরোটা একটা সিঙ্গেল সেল হয়ে যাবে। এর মধ্যে আমি যদি আমার এই যে টেক্সটটা কপি করেছিলাম ওটা পেস্ট করে দিই, এবং সাথে কি করতে বলা হয়েছে, এটাকে বোল্ড করতে বলা হয়েছে, তো বোল্ড করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সেই হেডারটা, কম্পিউটার টেক মান্থলি সেল। ওকে, এরপরে আসি আমরা, বোল্ড অল দ্য কলাম হেডার অ্যান্ড ফিল দেম উইথ লাইট গ্রিন কালার। সো আমরা এখন কি করব, এই প্রত্যেকটাকে কপি করে করে ওখানে বসাবো এক একটা সেলে, এবং ওটাকে লাইট গ্রিন কালার করব। সো আমার সময় বাঁচানোর জন্য আমি হচ্ছে যে এটাকে কপি করে নিয়ে আসি। ওকে ওকে, সো আমি এটাকে একটু বড় করে দিই। ওকে, এটা আমি কিভাবে কালার করলাম, প্রথমে আমি কি করেছি, কপি করে করে প্রত্যেকটা সেলে এসে এসে বসাইছি। মানে হচ্ছে যে অর্ডার আইডিটাকে নিয়ে এখানে অর্ডার আইডি বসিয়ে দিয়েছি, তারপরে এখানে অর্ডার ডেট নিয়ে এখানে অর্ডার ডেট বসিয়ে দিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা সেলে নামগুলোকে বসিয়েছি। এটাকে আমি তারপরে একসাথে সিলেক্ট করে নিয়ে এখান থেকে কালার অপশানে গিয়ে কালার সিলেক্ট করে দিয়েছি। আমি যদি কালার চেঞ্জ করতে চাই সেটাও করতে পারবো, তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে, কালার চেঞ্জ হয়ে গেল। এরপরে আমাদের কাজ কি করতে বলা হয়েছিল, randomly fill up the values of the order ID column and this should be unique. ওকে, একটা হিন্ট দেওয়া হয়েছে যে র্যান্ডম ভ্যালুস ফর দ্য অর্ডার আইডি কলাম ক্যান বি জেনারেটেড উইথ দ্য র্যান্ডম বিটুইন ফাংশন। তার মানে হচ্ছে যে আমরা আমাদের যেই অর্ডার আইডিটা আছে এইখানে আমরা র্যান্ডম ভ্যালু বসাবো, এবং ওই র্যান্ডম ভ্যালুটা ইউনিক হবে। ইউনিক হবে বলতে এই র্যান্ডম ভ্যালুগুলো হচ্ছে যে একটা আরেকটার সাথে ম্যাচ করবে না। এর জন্য আমাদেরকে একটা বিল্ট ইন ফাংশন ব্যবহার করতে বলা হয়েছে, সেটা আমরা করতে পারি, সেটার নাম হচ্ছে র্যান্ডম বিটুইন। তো চলেন আমরা এই ফাংশনটা সম্পর্কে একটু জানি। সো এখানে একটা অর্ডার আইডি হবে, এটার জন্য আমি যদি এখানে র্যান্ডম বিটুইন দিই, আমি এই ফাংশনটাকে আগে দেখে নিই যে এটা কীভাবে কাজ করে। তো র্যান্ডম বিটুইন এর মধ্যে বটম আর টপ, মানে এটা রেঞ্জ বলে দিতে হবে, যেই র্যান্ডম নাম্বারটা আমরা জেনারেট করতে চাই সেটা কত থেকে শুরু হয়ে কতর মধ্যে থাকবে। স্বভাবত আমরা এটাকে 1 থেকে শুরু করে আমরা 1000-এর মধ্যে রাখতে চাই, যাতে আমাদের ইউনিক থাকে, রাইট? এভাবে আমরা একটা র্যান্ডম নাম্বার জেনারেট করেছি। ওকে, এভাবে আমাদেরকে কয়টা নাম্বার জেনারেট করতে বলা হয়েছে? সো এখানে আমাদেরকে সংখ্যা বলেনি, আমরা যদি পরের কোয়েশ্চেনটা করি তাহলে আমরা হয়তো বুঝতে পারবো। বলা হয়েছে ফিল ইন দ্য ভ্যালুস অফ দ্য অর্ডার ডেট কলাম ফর দ্য ফার্স্ট 10 days। তার মানে হচ্ছে 10টার জন্য, তার মানে এটাও 10টার জন্যই হবে। তাহলে আমি এটাকে কপি করে এখান থেকে প্লাসে গিয়ে নিয়ে যাই, যেহেতু 3 থেকে শুরু হয়েছে, 12 পর্যন্ত 10টা হওয়ার কথা। তাহলে আমরা কয়েকটা র্যান্ডম অর্ডার আইডি পেয়ে গেলাম। প্রত্যেকটার জন্য কী করছে, র্যান্ডম ফাংশনটা কল হচ্ছে, এবং প্রত্যেকবার সেল চেঞ্জ করলে কিন্তু এই ফাংশন আবার কল হবে, আবার একটা র্যান্ডম আইডি আসবে। ওটা আমাদের নিয়ে আপাতত চিন্তার বিষয় নয়, আমরা হচ্ছে যে র্যান্ডম আইডিগুলো পেয়েছি। সো আমরা চাইলে কি করতে পারি, র্যান্ডম আইডিগুলো অন্য কোথাও বের করে এনে এখানে জাস্ট পেস্ট করে দিতে পারি ওর ভ্যালুগুলো, সেই ক্ষেত্রে আর প্রতিবার চেঞ্জ হবে না। আমি কী বলছি আমি একটু বুঝিয়ে দিই। সাপোজ আমি এখানে দেখুন 906 লেখা, আমি এখানে একটা টেক্সট লিখলাম এবং এটাকে সেভ করার সাথে সাথে পুরো ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। কেন চেঞ্জ হলো? প্রত্যেকবার এই র্যান্ডম ইউনিক ফাংশনটাকে কল করছে এবং প্রত্যেকটা ফাংশনের কারণে পুরো জিনিস চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা আমরা কীভাবে সলভ করতে পারি, এই জিনিসটাকে আমি জাস্ট কপি করে নিলাম, কপি, এখানেই আমি আবার ধরেন পেস্ট করলাম, কিন্তু পেস্ট করার সময় আমি কি করলাম, স্পেশালি যেয়ে শুধুমাত্র ভ্যালুটাকে পেস্ট করছি, ওই ফর্মুলার অপশানটা থাকলো না। এখন কিন্তু আর এই টেস্ট চেঞ্জ করলে এটা চেঞ্জ হবে না, কারণ এখন আর ওই ফর্মুলাটা নেই। আমরা ওই র্যান্ডম ভ্যালুগুলোকে বের করে নিয়ে জাস্ট ওর ভ্যালুটাকে রেখেছি, ফর্মুলাকে বাদ দিয়ে দিয়েছি। ওকে, এরপরে আসি আমাদের অর্ডার ডেটের যে ব্যাপারটা ছিল। এখানে কী বলেছিল, অর্ডার ডেট কলামের জন্য প্রথম 10টা ডেট নিতে বলেছে অক্টোবর মাসের জন্য। প্রথম ভ্যালুটা অলরেডি দিয়েই দিয়েছে, তো আমরা এটাকে কপি করি, এখানে এটাকে পেস্ট করে রাখি। এরপরেরটা হবে তাহলে 2 তারিখ 10/2022।
এবার এটাকে যদি আমি জাস্ট নিচে নামিয়ে নিই তাহলে আমরা প্রথম 10 দিনের পেয়ে গেলাম। ওকে, এর পরেরটাতে যদি যাই, কি বলেছে, র্যান্ডমলি ফিল ইন দ্য ভ্যালুস ফর দ্য প্রোডাক্ট নেম, প্রোডাক্ট আইডি, বাইং প্রাইস ইউনিট, সেলিং প্রাইস ইউনিট, নাম্বার অফ প্রোডাক্ট কলামস। সো এটা আসলে র্যান্ডমলি এখানে বের করতে বলা হয়েছে, মানে প্রোডাক্ট নেমে আমরা র্যান্ডমলি লিখবো, একটা র্যান্ডম প্রোডাক্ট আইডি দিব। র্যান্ডমলি লিখবো মানে যে র্যান্ডম ফাংশন ব্যবহার করবো তা না, মানে আমাদের নিজের ইচ্ছা মতো আমরা যে কোনো নাম দিব, যে কোনো প্রোডাক্ট আইডি দিব, তার একটা বাইং প্রাইস দিব, একটা সেলিং প্রাইস দিব, আর কতগুলো প্রোডাক্ট সেটা লিখবো। তো আমি সময় বাঁচানোর জন্য এই ভ্যালুগুলোকে আগেই কপি করে একবার করে রেখেছিলাম, আমি জাস্ট এটা এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, আমি প্রোডাক্ট নেম কপি করতে ভুল করেছিলাম, আমি আরেকবার কপি করছি। ওকে, সো আমার কাছে 10টি প্রোডাক্ট রয়েছে, প্রোডাক্ট এ থেকে শুরু করে প্রোডাক্ট জে পর্যন্ত। এগুলোর আমি প্রোডাক্ট আইডি দিয়ে দিয়েছি, কিছু বাইং প্রাইস দিয়েছি, সেলিং প্রাইস দিয়েছি। কিন্তু সেলিং প্রাইস দেওয়ার ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল রেখেছি, বাইং প্রাইস যত হবে সেলিং প্রাইস তার চেয়ে বেশি হবে। মানে যদি 10 আমি দিয়ে থাকি তাহলে সেলিং প্রাইস তার চেয়ে একটু বেশি 20 দিয়েছি, কিন্তু এরকম উল্টাটা দেইনি যাতে ক্ষতি না হয়, যেহেতু আমার সবসময় আমি প্রফিট ক্যালকুলেট করতে চাই, আমার আলটিমেট গোল, এই কারণে আমি এখানে কোনো লস হিসাব রাখিনি। ওকে, এখানে একটা হিন্টও দিয়ে দিয়েছে যে সেলিং প্রাইস পার ইউনিট মাস্ট বি গ্রেটার দেন বাইং প্রাইস পার ইউনিট, এই কারণে এটি করা। এখন আমাদেরকে বলা হয়েছে ক্যালকুলেট দ্য টোটাল প্রাইস অফ ইচ অর্ডার। সো টোটাল প্রাইস বের করতে হবে প্রত্যেকটা অর্ডারের জন্য। সাপোজ এই 3 নম্বর রো, এটা একটা অর্ডার, এই অর্ডারের জন্য প্রোডাক্ট এ বিক্রি হয়েছে এবং ওই প্রোডাক্টটা কিনতে খরচ হয়েছিল 10 টাকা, বিক্রি করা হয়েছে 20 টাকা, এবং এর জন্য যে নাম্বার অফ প্রোডাক্ট মানে কয়টা সেল করা হয়েছে সেটা হচ্ছে কি আমাদের 2টা। দ্যাট মিনস 10 টাকায় আমরা পার প্রোডাক্ট কিনেছি, তার মানে 20 টাকায় আমরা টোটাল 2টা কিনেছি, আর সেল করেছি 20 টাকা করে 2টা, মানে 40 টাকায় বিক্রি করেছি। 20 টাকায় কিনে 40 টাকায় টোটালটা আমরা বিক্রি করেছি। সো আমাদেরকে এখন টোটাল প্রাইসটা জানতে চাচ্ছে। তাহলে টোটাল প্রাইসটা তাহলে কি হচ্ছে? টোটাল প্রাইসটা হচ্ছে যে আমরা যেই একটা প্রোডাক্ট সেল করছি 20 টাকায় এবং আমাদের আছে 2টা প্রোডাক্ট, তাহলে আমরা কত টোটাল টাকায় সেল করছি? 2 ইন্টু 20 মানে 40 টাকায় আমরা সেল করছি। এখানে একটা সিঙ্গেল প্রোডাক্ট আমরা সেল করছি 30 টাকায়। আমি যদি বায়ার হই, বায়ারের থেকে যদি চিন্তা করি, তাহলে আমি সেল করছি 30 টাকায় একটা পার সিঙ্গেল প্রোডাক্ট, আমি বিক্রি করেছি 6টা প্রোডাক্ট, তাহলে আমি টোটাল বিক্রি করলাম কত? মানে আমার টোটাল প্রাইসটা হলো কত? এই যে পার প্রোডাক্ট ইনটু প্রোডাক্ট নাম্বার, রাইট? তার মানে কি এফ কলামের সাথে আমি যদি জি কলাম এটাকে গুণ করি তাহলে কি আমি টোটাল প্রাইস পাচ্ছি না? তাহলে আমরা কি করব, এখানে গিয়ে আমরা যদি ইকুয়েশনটাকে লিখি, আমাদের ইকুয়েশনটা হচ্ছে এফ, এটার জন্য আমরা থার্ড রোতে আছি, সো 3 ইন্টু আমরা G3 দিয়ে দিলাম, তাহলে পেয়ে গেলাম 40 টাকা। তাহলে পরেরটার জন্য কত পাবো? এটাকে আমরা কিন্তু বাকিটার হিসাব করার প্রয়োজন নেই, আমরা যে সেটাকে বড় করে নিয়ে আসলে আমরা কিন্তু সবগুলোর জন্য পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের টোটাল প্রাইস। এরপরে আমরা আসি টোটাল প্রফিট। টোটাল প্রফিটের ব্যাপারে যদি আমরা একটু ভাবি, টোটাল প্রফিটটা কীভাবে বের করা যায়? টোটাল প্রফিট মানে বোঝায় যে যত টাকায় আমি কিনেছি তার থেকে যত টাকা আমি বিক্রি করেছি, মানে বিক্রি করা থেকে আমি যদি আমার ক্রয়ের টাকাটা কেটে নেই তাহলে আমাদের প্রফিট অংশটা থাকে, রাইট? এই ক্ষেত্রে তাহলে কি হবে? সেলিং প্রাইস থেকে যদি বাইং প্রাইস বাদ দিয়ে দিই তাহলে আমাদের প্রফিট অংশটা থাকে। এখন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের নাম্বারস অফ কতগুলো প্রোডাক্ট সেটাও মাথায় রাখতে হবে। তার মানে সাপোজ আমি এটা যদি সহজভাবে চিন্তা করি, 10 টাকা করে একটা প্রোডাক্ট কিনেছি, 2টা প্রোডাক্ট কিনেছি আমি তাহলে 20 টাকায়, এই 2টা প্রোডাক্টই আমি বিক্রি করেছি আবার 40 টাকায়, তাহলে আমার লাভ কত হয়েছে? 20 টাকা, কারণ 40 মাইনাস 20। এটার জন্য যদি আমি চিন্তা করি, 20 টাকা দিয়ে আমি কিনেছি 6টা প্রোডাক্ট, তার মানে 6 দুগুণে 120, মানে 120 টাকা আমার টোটাল খরচ হয়েছে কিনতে। 30 টাকা করে আমি 6টা প্রোডাক্ট বিক্রি করেছি, 318, মানে 180 টাকায় আমি বিক্রি করেছি। তাহলে 180 মাইনাস 120 কত হয়? 180 মাইনাস 120 করলে আসে, আমরা যদি হিসাব করে দেখি, ইকুয়াল টু 180 মাইনাস 120, আমাদের লাভ হয়েছে 60 টাকা।
এইভাবে আমাদের হিসাবটা করতে হবে। তাহলে আমাদের ইকুয়েশনটা আসলে দাঁড়াচ্ছে যে আমরা টোটাল বিক্রি করেছি কত, পার প্রোডাক্ট আমরা সেল করেছি যেটা, মাইনাস এটাকে আমরা বাই করেছিলাম কত দিয়ে, এবং পুরোটার সাথে যদি আমরা গুণ করে দিই আমাদের প্রোডাক্ট সংখ্যাটা, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ওর জন্য 20, তাহলে পরেরটার জন্য আমাদের 60 পাওয়া উচিত, আমরা দেখি পাই কিনা। আমরা যদি এটাকে বড় করে দিই, পরেরটার জন্য আমরা 60 পেয়েছি, তারপর 20 পেয়েছি। তাহলে এটা আসলে কীভাবে কাজ করলো পুরো ইকুয়েশনটা, তাহলে যদি আমি এখানে লিখি, জাস্ট লিখে রাখি, সেটা হচ্ছে বাইং সেলিং প্রাইস মাইনাস বাইং প্রাইস, এবং এই পুরোটাকে আমি গুণ করে দিয়েছি আমাদের কতগুলো প্রোডাক্ট, নাম্বার অফ প্রোডাক্ট দিয়ে। এই ইকুয়েশন ব্যবহার করে আমি হচ্ছে যে টোটাল প্রফিটটা পেয়ে গেলাম। রাইট, টোটাল প্রফিট যদি পেয়ে যাই, তাহলে আমাদের কোয়েশ্চেনের আরেকটা পার্ট শেষ হয়ে গেল, যে আমাদেরকে বলা হয়েছিল ক্যালকুলেট দ্য টোটাল প্রাইস, ক্যালকুলেট দ্য টোটাল প্রফিট অফ ইচ অর্ডার, সেটা আমাদের ব্যবহার করা হয়ে গিয়েছে। এরপরে ক্যালকুলেট দ্য গ্র্যান্ড টোটাল নাম্বার অফ আইটেমস অ্যান্ড বোল্ড ইট। সো টোটাল নাম্বার অফ আইটেমস মানে এই যে এতগুলো আইটেম কিনেছি তার টোটালটা কত, সেটা আমরা বোল্ড করতে চাই। তাহলে আমরা কীভাবে করতে পারি, খুব ইজি। আমরা যদি টোটাল বের করতে চাই আমরা কী করতে পারি, আমরা সামটা ব্যবহার করতে পারি। রাইট, আমরা সাম ব্যবহার করলাম। এটা কী হবে, রেঞ্জটা কী হবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তার মানে টোটাল 43টা প্রোডাক্ট রয়েছে। সরি, ওকে, ইনসার্টেড। ওকে, এটাকে বোল্ড করতে বলা হয়েছে, তো আমি এটাকে বোল্ড করে দিলাম। ওকে, তারপরে কি বলেছে, ক্যালকুলেট দ্য গ্র্যান্ড টোটাল অফ প্রফিট। সো প্রফিটেরও টোটালটা বের করতে বলা হয়েছে। রাইট, ওকে, সরি, এর আগে 10 নম্বরে ছিল ক্যালকুলেট দ্য গ্র্যান্ড টোটাল প্রাইস অ্যান্ড বোল্ড ইট, ক্যালকুলেট দ্য গ্র্যান্ড টোটাল অফ প্রফিট। সো দুইটার জন্য একই ইকুয়েশন ছিল, তিনটার জন্য সেম ইকুয়েশন। এটার জন্য তাহলে কী হবে, আমরা সাম করব। সামের জন্য আমরা কী কী নেব, এই প্রথম প্রাইস থেকে যদি লাস্ট প্রাইস পর্যন্ত নেই, তাহলেই কিন্তু আমরা আমাদের গ্র্যান্ড টোটাল প্রাইসটা পেয়ে যাচ্ছি। একইভাবে আমরা যদি প্রফিটটাও করতে চাই, প্রফিটের জন্য আমরা কি করব, এখানে এসে আমাদের সাম দিয়ে সিলেক্ট করব, তাহলে আমরা আমাদের টোটালটা পেয়ে যাচ্ছি। টোটাল নাম্বার অফ প্রোডাক্টস, টোটাল প্রাইস আর টোটাল প্রফিট পেয়ে গেলাম। এই তিনটাকে আমি হচ্ছে যে বোল্ড করে ফেললাম। একটা বোল্ড করা ছিল, সো আবার করি। সো তিনটা বোল্ড হয়ে গেল। এখন আমাদেরকে বলা হয়েছে লাস্ট মনে হয়, সেটা হচ্ছে যে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ প্রফিট ফর ইচ অর্ডার। সো প্রফিটের পার্সেন্টেজ বের করতে বলা হয়েছে। প্রফিটের পার্সেন্টেজ আমরা কীভাবে বের করতে পারি, এটা একটু বোঝার ব্যাপার আছে, যে পার্সেন্টেজ কীভাবে বের করা হয় প্রফিটের জন্য। আমি যদি এটাকে একটু আগে ইকুয়েশন দিয়ে বোঝাই, পার্সেন্টেজ, এটার ইকুয়েশনটা তাহলে কি হচ্ছে, এটার ইকুয়েশনটা হবে, উপরে থাকবে হচ্ছে আমাদের প্রফিট ডিভাইডেড বাই হচ্ছে যে আমাদের বাইং কস্ট, এবং এটাকে আমরা যদি 100 দ্বারা গুণ করি, তাহলে আমরা কি পাচ্ছি, আমাদের প্রফিট পার্সেন্টেজ পাচ্ছি। মানে আমাদের কত খরচ হয়েছিল তার থেকে আমরা কত প্রফিট পেয়েছি, এটাকে যদি মানে প্রফিটকে আমি যদি বাইং কস্ট দিয়ে ভাগ করি এবং আলটিমেটলি 100 দ্বারা গুণ করি, তাহলেই কিন্তু আমি হচ্ছে যে প্রফিট পার্সেন্টেজটা পাই, তাই না? তাহলে আমাদের ক্ষেত্রে যদি আমি ইকুয়েশনটা লিখি, আমরা অলরেডি প্রফিট জানি, আমাদের বাইং কস্টটা কীভাবে বের করতে পারি, আমাদের বাইং কস্টটা হচ্ছে আমাদের বাইং প্রাইস পার ইউনিট, এটার সাথে যদি নাম্বার অফ প্রোডাক্ট গুণ করি, তাহলে কিন্তু আমরা টোটাল বাইং কস্টটা পাই। তাহলে এবং সেটা আলটিমেটলি যদি এটাকে 100 দ্বারা গুণ করি, তাহলে আমরা হচ্ছে এর প্রফিটটা পাবো। ওকে, সো আমরা যদি এখন এটা করতে চাই, ওয়ান সেকেন্ড,
ওকে, এখানে যদি আমরা করতে চাই তাহলে আমাদের ইকুয়েশনটা আমরা লিখব, একটু বড় করে দিই, হ্যাঁ, ইকুয়াল টু, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের প্রফিটটাকে নিতে হবে এবং ওটাকে বাইং কস্ট দ্বারা ভাগ করতে হবে। সো আমরা একটা এবং এই পুরো জিনিসটাকে শেষে 100 দ্বারা গুণ করতে হবে। আমি 100 দ্বারা গুণটা আগে লিখে রাখলাম, এবার আমি প্রফিটটাকে লিখি। সো আমার প্রফিটটা আলটিমেটলি হচ্ছে টোটাল প্রফিট এটা, এবং এটাকে আমরা ভাগ করব বাইং কস্ট দ্বারা। বাইং কস্টটা আমরা কীভাবে পাবো, ওর যে বাইং প্রাইসটা হবে এটার সাথে আমরা ও কতগুলো প্রোডাক্ট সেটাকে গুণ করে দেব, তাহলে এই পুরোটা মিলে আমরা কিন্তু তার প্রফিট পেয়ে যাচ্ছি। ওকে, আমি হচ্ছে যে একটা ব্র্যাকেট কম দিয়েছি, সো ওটার কোনো ইস্যু বলছে, দিয়ে দিলাম। ওকে, 100 মানে 100% প্রফিট হয়েছে। সো আমি এটাকে যদি নিচে নামিয়ে দিই তাহলে আমরা এরকম ধরনের প্রফিটটা পাবো। সো এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে যে কেন 100%, কারণ হচ্ছে আমি 10 টাকা দিয়ে কিনে 20 টাকায় বিক্রি করেছি, তার মানে যা কিনেছিলাম তার দ্বিগুণ দামে বিক্রি করছি, এই কারণে আমার 100% প্রফিট। সো কিন্তু এই পার্সেন্টেজগুলো দেখতে একটু মানে পয়েন্টের পরে অনেক বড় ঘর আছে, এটাকে যদি আমরা কমাতে চাই আমরা কী করতে পারি, আমরা আরেকটা ফাংশন ব্যবহার করতে পারি যাকে বলে রাউন্ড। রাউন্ড ফাংশনের কাজটা কি, আমি যদি এখানে যেয়ে দেখাই, রাউন্ড ফাংশনটা হচ্ছে যে আমরা কত ঘর পর্যন্ত দেখাতে চাই, আমরা পাইথনেও ব্যবহার করেছিলাম এই রাউন্ড ফাংশনটা, যে দশমিকের পরে সেটা আমরা বলে দিতে পারি। তাহলে এই পুরো জিনিসটাকে আমি রাউন্ডের আন্ডারে নিয়ে নিলাম, ওয়ান সেকেন্ড, ওকে, আমি প্যারেনথিসিসগুলো ঠিক করে নিচ্ছি। তো আমি 2 ঘর দেখাতে চাই, তো আমি 2 দিলাম, তাহলে কি হলো, আমাদের কি এটা ঠিক হয়েছে? পরে না, এটা ঠিক হয়নি। এটা কেন ঠিক হয়নি আমরা একটু দেখি। এটা হচ্ছে যে আমরা 2 ডিজিট নিতে চেয়েছি। ওকে, এটা ঠিকই আছে। সো এই রাউন্ডে যেই ফাংশনটা আমরা ব্যবহার করেছি এটা বাকিদের মধ্যেও আমাদের ইউজ করতে হবে। আমি জাস্ট কপি পেস্ট করে দিলাম, তাহলে কি হয়ে গেল, আমাদের রাউন্ড ফাংশনটা সবগুলোর জন্য অ্যাপ্লাই হয়ে গেল এখন। তাহলে আমি যদি এটা এখন অফ করে দিই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের প্রফিট হয়েছে এরকম। ওকে, আমরা যদি আমাদের কোয়েশ্চেনে একটু ফেরত যাই, কোয়েশ্চেনে কি আমাদেরকে আর কিছু করতে বলা হয়েছিল? না, কোয়েশ্চেনে কিছু করতে বলা হয়নি। লাস্ট একটা কথা ছিল যে অল সেল ডাটা শুড বি অ্যালাইন হরিজন্টালি অ্যান্ড ভার্টিক্যালি সেন্টার্ড। তো সেন্টার্ড করতে হবে, আমাদের এই নিচের ডেটাগুলো কিন্তু সেন্টার্ড না। তাহলে আমরা সবগুলোকেই সেন্টার্ড করার জন্য একবারে নিয়ে যাই, জাস্ট কপি করে নিয়ে আমরা এটাকে অ্যালাইন মিডল করে দিলাম, তাহলে এটাকে কী হলো, আমাদের ভার্টিক্যালি সবগুলো ডেটা সেন্টার্ড হয়ে গেল। এভাবে আমরা আমাদের টাস্ক 1 করতে পারি। এখন আপনাদের জন্য আমার একটা চ্যালেঞ্জ, এটা আমি করবো না, এটা আপনারা নিজেরা বাসায় ট্রাই করবেন। সেটা হচ্ছে টোটাল প্রফিট পার্সেন্টেজ কীভাবে আমরা বের করতে পারি। এটা আমাদের কোয়েশ্চেনের টাস্কে দেওয়া নেই, বাট এটা একটা চ্যালেঞ্জ যে টোটাল প্রফিট পার্সেন্টেজ কীভাবে বের করা যায়, এটা আপনারা নিজেরা ট্রাই করবেন। তো এই হচ্ছে কি আমাদের টাস্ক 1টা, যেটা কোয়েশ্চেন 1-এ ছিল। এরপরে আমরা চলে যাব আমাদের কোয়েশ্চেন 2-তে। ওকে, কোয়েশ্চেন 2টা যদি আমরা পড়ি তাহলে কি বলা হয়েছে একটু দেখি। আমাদের একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে ক্রিয়েট অল দ্য কলামস হেডার্স অ্যান্ড গিভ দ্য ব্যাকগ্রাউন্ড কালার অ্যাজ শোন ইন দ্য টেবিল। ইউ হ্যাভ টু ইউজ ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল মার্জ অপারেশনস। ওকে, এই সেম টু সেম ডিজাইনের যদি আমরা একটা হেডার তৈরি করতে চাই তাহলে আমরা কীভাবে করতে পারি, তাহলে চলুন দেখি। প্রথমে আমরা বুঝতে পারছি যে আমাদের কয়টা কলাম আছে টোটাল, একটু দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, আমাদের টোটাল 11টা কলাম লাগবে। এবং হেডারের মধ্যে দেখতে পাচ্ছি যে এই ইউজার ইনফরমেশনের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি কয়টা কলাম নিয়ে রেখেছে, 1 2 3 4 5, মানে এই 5টা কলাম মিলে একসাথে ইউজার ইনফরমেশন হয়েছে। টোটাল 11টা কলাম, তার মধ্যে 5টা কলাম হয়েছে এখানে ব্যবহার। তাহলে আমরা চলুন একটা নতুন এখান থেকে ওয়ার্কশিট তৈরি করি। এটার নাম আমি সাপোজ দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের টাস্ক 2 এর জন্য। এটাকে আমি একটু বড়ও করে দিচ্ছি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের হেডারটা হবে 2 ঘরের। এটা দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে 2 ঘরের, কারণ 1 ঘর ইউজার ইনফরমেশন নিজে নিয়ে নিবে,
তারপরে তার নিচে হচ্ছে যে আমাদের এই কলাম নেমগুলো এসেছে। তাহলে এটা করার জন্য আমরা কী করতে পারি, এই 2 ঘরকে নিতে পারি, এভাবে কতগুলো 11টা, তাহলে এ থেকে কে পর্যন্ত হচ্ছে 11টা। এই 11টা ঘরের রং আমরা যদি করে দিই, এখানে কি রং বলেছে, সবুজ রং, রাইট? সো আমরা আবার যদি চাই এটাকে আমি যদি সবুজ করে দিই, ওকে, তাহলে আমরা কিন্তু সবুজ রঙের এটা পেয়ে গিয়েছি। এরপরে বলা হয়েছে এর মধ্যে প্রথম ঘরের 5টা, মানে বি এর এখান থেকে শুরু করে 1 2 3 4 5 এইটুকু হচ্ছে আবার ব্লু কালারের, রাইট? সো আমি এখান থেকে ব্লু কালারটা যদি সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু আমরা ব্লু কালারে পেয়ে গেলাম। এবং এর মধ্যে এই কলামগুলোকে আমরা মার্জ যদি করে দিই, তাহলে এই 5টা কলাম একসাথে হয়ে যাবে। কীভাবে মার্জ করতে পারি, এই যে মার্জ সেন্টার অ্যান্ড মার্জ অ্যান্ড সেন্টার যদি ক্লিক করি, এই 5টা কলাম এখন একটা সিঙ্গেল কলাম হয়ে গেল। এর মধ্যে যদি আমি এখন লিখি ইউজার ইনফরমেশন, তাহলে এটা কী হবে, মাঝখানেই থাকবে। গ্রেট। এখন বাকি কলামের নামগুলো আমাদের লিখতে হবে, কিন্তু বাকি কলামের নামগুলোও কিন্তু দেখেন এই 2টা কলাম মিলে, মানে হচ্ছে 2টা রো মিলে, প্রথম রো এবং দ্বিতীয় রো মিলে হচ্ছে ব্র্যাকিওয়ার্ডিটা লেখা। দ্যাট মিনস এই যে এই ফার্স্ট রো আর সেকেন্ড রো, এই দুইটাকেও আবার আমাদেরকে মার্জ করতে হবে, করে একসাথে বানাতে হবে। এর মধ্যে যদি এখন আমরা লিখি ব্র্যাক ইউ, তারপরে আইডি, তাহলে এই দুইটা মিলে এখন একসাথে থাকলো। আর বাকিদের ক্ষেত্রে আমরা একটাই ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম। এগুলাকে আমি আর টোটাল লিখছি না, জাস্ট লাস্টেরটাকেও আমি এক করে দিই, কারণ এটাও 2 ঘর ছিল। সো এটাকে আমি এভারেজ মার্কস করে দিই। ওকে ওকে, সো একটু ছোটো বড়ো আছে লেখার, ওটা সমস্যা নেই। এখন কি করবো, বাকি ঘরগুলো ফিল আপ করতে হবে। এগুলোকে আর আমি ধরে ধরে ফিল আপ করছি না, এটাকে আমি আমার আগে থেকে করাটা থেকে কপি পেস্ট করে বসিয়ে দিচ্ছি। সো এটার কালারটা একটু ডিফারেন্ট কালার ছিল, ওটাকে আমি চেঞ্জ করে সেম কালারে নিয়ে আসতেছি। গ্রেট, এটাকে আমি একটু বড় করে দিই যাতে সবগুলো দেখা যায়। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত ডিজাইন সেম টু সেম একই রকম চলে আসলো। এরপরে পপুলেট দ্য ব্র্যাক ইউ আইডি ফার্স্ট নেম মিডল নেম। সো আইডিগুলোকে পপুলেট করতে বলছে, ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম, এবং 10টা কলাম ফিল আপ করতে, 10টা কলাম করতে হবে অ্যাকচুয়ালি, মানে সরি 10টা রো করতে হবে। সো মানে 10 জনের জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম, তাদের অ্যালাইস, এই অ্যালাইসের কথা বলেনি, ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম, এবং আর কিছু দিতে বলেছে, হ্যাঁ আমাদের মার্কসগুলোও দিয়ে দিতে বলেছে। এই মার্কসগুলো আমরা নিজেদের ইচ্ছা মতো দিতে পারি। সো এই 3টার জন্য আমরা নিজের ইচ্ছা মতো মার্কস বসিয়ে দিতে পারি। তো সময় বাঁচানোর জন্য এটাকে আমি কপি করে নিয়ে আসছি। ওকে, সো আমি 10টা আইডি নিয়ে আসছি, 10 জনের নাম, তাদের ফার্স্ট নেম মিডল নেম অ্যান্ড লাস্ট নেম নিয়ে আসছি। এরপরে তাদের মার্কসগুলোকেও কপি করে নিয়ে আসতেছি। এই মার্কসগুলোকে আমি র্যান্ডমলি নিয়ে আসছি, এটা কোনো রিয়েল মার্কিং না। ওকে, এরপরে কি বলেছে আমাদেরকে, populate the allies column for the 10 customers. The format will be the first 2 words from the first name followed by middle name and the last 2 words from the last name. ওকে, আমরা যদি দেখি অ্যালাইসটা কী হচ্ছে, মানে আমাদের যে ফার্স্ট নেম, ওর প্রথম 2টা লেটার নেওয়া হয়েছে, একটা স্পেস বসেছে, তারপরে ওদের মিডল নেম পুরাটাই নেওয়া হয়েছে, আবার একটা স্পেস বসেছে, তারপরে আমাদের লাস্ট নেমের শেষের 2টা ওয়ার্ড নেওয়া হয়েছে, মানে 2টা ক্যারেক্টার নেওয়া হয়েছে, রাইট? তাহলে এইটা যদি আমরা আমাদের এইখানে করতে চাই, তাহলে আমরা এটা কীভাবে করতে পারি, আমরা জানি অলরেডি, এটা আমরা এরকমই একটা এক্সাম্পল দেখেছিলাম। তো এটা যদি করার জন্য আমাদের কনকেটেনেশন ইউজ করতে হবে, কনকেটিনেট
এবং এর মধ্যে আমরা কি করব, প্রথমে আমরা নিব আমাদের ফার্স্ট নেম। সো ফার্স্ট নেম হচ্ছে এটা, আমরা একটা কমা দিলাম, তারপরে মিডল নেম হচ্ছে এইটা, একটা কমা দিলাম, লাস্ট নেম দিলাম এটা, পুরোটাকে আমরা র্যাপ করে দিলাম। তাহলে আমরা পুরোটা একসাথে পাচ্ছি, কিন্তু আমাদের কিন্তু এভাবে রাখতে বলেনি। আমাদের প্রথম যে B3 মানে আমাদের যে ফার্স্ট নেম, ওর একটা একটা অংশ রাখতে বলেছে, প্রথম দুইটা লেটার, রাইট? তাহলে আমরা কি করব, এখানে আমরা লেফট ফাংশনটা ইউজ করব, লেফট। আর এই লেফট ফাংশনের মধ্যে আমরা কি করব, দুইটা যেহেতু নিতে বলেছে, জাস্ট 2 নিলাম। এরপরে আমাদের লাস্টের নামের জন্য কি বলেছিল, লাস্টে দুইটা রাখতে, তার মানে রাইট ইউজ করব আমরা। এবং রাইটের জন্য আমরা কি করব, মাত্র দুইটা নিব, নিয়ে নিলাম। এখন আমাদের মাঝখানে স্পেস দিতে বলেছিল, স্পেসগুলো আমরা দিয়ে দিই। স্পেসের জন্য আমরা কী করব, আমরা এখানে ম্যানুয়ালি স্পেস বসিয়ে দিতে পারি। তাহলে আমরা কিন্তু ঠিক যেভাবে অ্যালাইস চাওয়া হচ্ছিল ওভাবেই অ্যালাইস পেয়েছি, জো ইমন ওই ওভাবেই আমরা এখানে পেয়েছি। তো এই সেম অ্যালাইসটা আমরা বাকিদের জন্য ব্যবহার করতে পারি। আমাদের সবার অ্যালাইস চলে আসলো। ওকে, অ্যালাইস চলে আসার পর আমাদেরকে কি বলেছে, পপুলেট দ্য ইমেল অ্যাড্রেস কলাম ফর অল 10 কাস্টমার্স। সো আমাদেরকে ইমেল অ্যাড্রেসগুলো জেনারেট করতে বলেছে। দ্য ফরম্যাট উইল বি লোয়ার কেস ফার্স্ট নেম ফলোড বাই @g.brakew.acpd। তো এটা আরও সহজ। আমাদেরকে কি করতে বলা হয়েছে, আমাদের ফার্স্ট নেমটাকে নিতে বলা হয়েছে। তাহলে আমরা আবার কাজটা শুরু করি, যে আমরা একটা কনক্যাটিনেট করব। কনক্যাটিনেটের মধ্যে আমরা ফার্স্ট নেমটাকে রাখবো। ফার্স্ট নেমটা হচ্ছে আমাদের ক্ষেত্রে আমাদের B3। তারপরে আমরা কি করব, এর সাথে আমরা একটা স্ট্রিং জোড়া দিব, সেটা হচ্ছে @g.brakew.ac.bd, এরকম, রাইট? কিন্তু এখানে আমাদেরকে আরেকটা কথা বলেছিল, সেটাও করে রাখতে হবে, যে আমাদেরকে লোয়ার কেসে ফার্স্ট নেমটা হতে হবে। আমাদের ক্ষেত্রে যদিও লোয়ার কেসে আছে, বাট যদি না থাকতো তাহলে কি হতো। তো এই কারণে আমাদের কি করতে হবে, এটা লোয়ার কেসে নেওয়ার জন্য আমরা জাস্ট এখানে যদি লোয়ার লিখি, এবং এই পুরো জিনিসটাকে যদি আমি কপি করে এখানে বসিয়ে দিই, সবার ইমেলগুলো কিন্তু আমি পেয়ে গেলাম। ওকে, এর পরেরটাতে যদি আমি যাই, ক্যালকুলেট টোটাল মার্কস এভারেজ মার্কস ফর ইচ কাস্টমার ফর এভারেজ মান্থলি পারচেস ইউ হ্যাভ টু রাউন্ড দ্য রেজাল্ট। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এভারেজ মার্কস বোঝাচ্ছে, যে ফর এভরি এভারেজ মার্কস ইউ হ্যাভ টু রাউন্ড দ্য রেজাল্ট। সো এভারেজের জন্য আমাদেরকে রাউন্ড করতে হবে। আচ্ছা, আগে টোটাল মার্কস আর এভারেজ মার্কসটা বের করি। সো টোটাল মার্কস বের করার জন্য আমরা কী করব, টোটাল মার্কসের ঘরে গেলাম। আর টোটাল মার্কস বের করার জন্য আমাদেরকে প্রত্যেকটা কলামকে যোগ করতে হবে, রাইট? তাহলে আমরা এখানে সাম দিয়ে করতে পারি। এটা সাম, আমরা এটা নিব G3, H3, I3। তাহলে কিন্তু আমরা টোটাল মার্কসটা পেয়ে গেলাম। এটাকে আমি জাস্ট কপি করে নিচে যদি নিয়ে যাই, তাহলে আমি সবার জন্য টোটাল মার্কস পেয়ে যাচ্ছি। এবার বলেছে অ্যাভারেজ মার্কস বের করতে, সেটাও খুব সহজ। আমরা কী করবো, এবার ফাংশনটা ব্যবহার করব এভারেজ। ওকে, এভারেজ ফাংশনের মধ্যে আমরা কি নিব, G3, H3, I3। এবং আরেকটা কথা বলেছিল, আমাদেরকে রাউন্ড করতে হবে, রাইট? তো রাউন্ড করার জন্য আমরা কী করব, এই এভারেজের উপরেই আবার আমরা একটা রাউন্ড দ্বারা র্যাপ আপ করবো, এবং এটাকে আমি বলে দেবো যে এটা 2 ঘর পর্যন্ত যাবে। ব্যাস, আমরা এখন 2 ঘর পর্যন্ত এভারেজ রাউন্ডটা পাচ্ছি। তাহলে এই হচ্ছে কি আমাদের এভারেজ মার্কস। ওকে, এরপরে আমাদেরকে কি করতে বলা হয়েছিল, ক্যালকুলেট দ্য ম্যাক্স মার্কস ফর ইচ কোর্স অ্যান্ড ফিল দ্য ব্যাকগ্রাউন্ড কালার উইথ আ লাইট গ্রিন কালার। ওকে, সো আমাদের ম্যাক্স ব্যবহার করতে বলা হয়েছে, রাইট? সো আমি হচ্ছে যে এখানে এটাকে লিখি যে আমাদের ম্যাক্স মার্কস, তো যদি আমি বের করতে চাই ম্যাক্স মার্কস কীভাবে বের করতে পারবো,
তাহলে আমাদের নিশ্চয়ই একটা ম্যাক্স ফাংশন রয়েছে, সেটাকে আমরা চেক করে দেখি। ম্যাক্স ফাংশন, সো ম্যাক্স ফাংশন আমরা রেঞ্জ দিয়ে দিতে পারি, এখান থেকে শুরু করে এর মধ্যে যেটা সবচেয়ে ম্যাক্স সেটা নাও। এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 100 আছে, সো 100ই ম্যাক্স। পরের ঘরগুলোতেও তাহলে আমরা এইভাবেই যেতে পারি। তিনটাতেই 100 পেয়েছি, কারণ তিনটাতেই কোথাও না কোথাও 100 আছে। আমি এটাকে 99 করে দিই, তাহলে আমরা দেখতে পারবো যে যদি আমি 99 করি, এখানে 99 হায়েস্ট, সো এখানে 99 আসা উচিত। রাইট, 99 এসেছে। এবং এই ম্যাক্সটাকে আমাদের লাইট গ্রিন কালার করতে বলা হয়েছে, আমি কালারটা চেঞ্জ করে দিই। ওকে, এরপরে আমাদেরকে কি বলেছিল, ক্যালকুলেট দ্য মিন মার্কস ফর ইচ কোর্স অ্যান্ড ফিল দ্য ব্যাকগ্রাউন্ড উইথ দ্য অরেঞ্জ কালার। সো আমরা এখানে মিন মার্কসগুলো বের করতে চাই। মিন মার্কসগুলোকে এটাকে যদি অরেঞ্জ কালার করতে চাই তাহলে করলাম। ওকে, সো মিন মার্কসের জন্য আমরা কী করবো, জাস্ট আমরা সেমভাবেই মিন ফাংশনটাকে ব্যবহার করব। আর মিন ফাংশনের জন্য আমরা রেঞ্জ বলে দিচ্ছি এটা। এরপরে আমরা জাস্ট এটাকে কপি করে এখানে বসিয়ে দেব। সো এখানে 32 সবচেয়ে কম, তবে 32 এসেছে। ওকে, এরপরে কি আমাদের কিছু আর করতে বলেছে? না, আমাদের আর কিছু করতে বলেনি। তো এইভাবেই আমরা টাস্ক 1 এবং টাস্ক 2টা কমপ্লিট করতে পারি। আমাদের টাস্ক 1টা এখানে কমপ্লিট করা হয়েছে, আর এখানে টাস্ক 2টা থাকলো। এরপরে আপনাদেরকে HW টাস্ক দেওয়া হবে, সেখান থেকে আপনারা ভিডিওর সাহায্য নিয়ে আপনারা HWগুলোকে এখন ঠিকভাবে করতে পারবেন। তার আগে আমি হাইলি সাজেস্ট করব এই CW কোয়েশ্চেনগুলোকে নিজে নিজে একবার আপনাদের এক্সেল শিটে প্র্যাকটিস করুন। ধন্যবাদ।